पिछले 11 इयर्स में ये स्पीड हमें कैसे मिली है? ये स्पीड हमें रिफॉर्म, परफॉर्म, ट्रांसफॉर्म की स्पिरिट से मिली है। ये स्पीड हमें साफ नियत और ईमानदार प्रयासों से मिली है। 11 বছর ধরে মোদী সরকারের সাফল্যের দাবি কতটা সত্যি আর কতটা মেকি আজকের এপিসোডে আমরা তার নিরপেক্ষ বিশ্লেষণ করব। যুক্তি দিয়ে তুলে ধরব এই সাফল্যের ফানুষে লুকোনো সত্য, গণতন্ত্রের ক্ষয়, বিচারক এবং কমিশনের দমন, সাধারণ মানুষের নীরব হয়ে যাওয়া কণ্ঠ। ভাবুন, আপনার ভোট, আপনার অধিকার, আপনার বিচার ব্যবস্থা সবকিছুকেই একদলীয় রাজনৈতিক ইচ্ছার খেলার ফাঁদে আটকে গেছে। আজ আমরা দেখাবো কিভাবে ভারতের গণতন্ত্রের ওয়াচডগগুলোকে একের পর এক কৌশলে পঙ্গু করে দেওয়া হচ্ছে আর কোন অজানা আতঙ্কে সাধারণ মানুষ মুখ খোলার সাহস হারাচ্ছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গভর্নেন্স অর্থাৎ শাসন আর রুল অর্থাৎ সরকারি কর্তৃত্ব, এই দুই শব্দের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শাসন মানে জনগণের কল্যাণ আর রুল মানে ক্ষমতার মোড়কে রাজনৈতিক আধিপত্য। শাসনে জড়িয়ে থাকে দায়বদ্ধতা, কিন্তু রুলে জড়িয়ে থাকে দমন। অথচ গত এক দশকে ভারতবর্ষে এই দুই শব্দের পার্থক্য ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। আজকের ভারত যেন সেই পরিবর্তনের সাক্ষী, যেখানে গণতান্ত্রিক শাসন ধীরে ধীরে রূপ নিচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক আধিপত্যে। প্রশ্নটা আজ ক্রমশ তীব্র হয়ে উঠছে, আমাদের গণতন্ত্রকে এখন শুধুই ক্ষমতার যন্ত্রে পরিণত হয়েছে? এটাই কি সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে ফেলার প্রস্তুতি? ভারতের সংবিধান যেখানে জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দিয়েছে, সেখানে আজ প্রশাসনিক বাস্তবতা বলছে রাষ্ট্রযন্ত্র ক্রমেই একদলীয় ভাবনায় বন্দী হয়ে পড়েছে। বিরোধী দল, সংবাদ মাধ্যম বা নাগরিক সমাজের সমালোচনা সবকিছুকেই শাসকের দৃষ্টিতে বাধা হিসেবে দেখা হচ্ছে। কোনো কাল্পনিক কথাবার্তা বা প্রোপাগান্ডা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যা বলছি পুরোটা সরকারি তথ্যের উপর ভিত্তি করে বলছি। প্রথমত, একটি বিষয় একেবারে স্পষ্ট করে বলা গুরুত্বপূর্ণ। গত এক দশকে তৈরি হয়েছে এমন একটি সাংবিধানিক এবং প্রশাসনিক কাঠামো যেখানে কেন্দ্রীয় ক্ষমতা ক্রমশ রাজ্যগুলোর উপর প্রভাব বাড়াচ্ছে, যেখানে সরকারি সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, আর যেখানে নাগরিক স্বাধীনতার সীমারেখা নীরবে সংকুচিত হচ্ছে। এখানে প্রশ্নটা শুধু কোনো দলের নয়, বরং গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন। যেই গণতন্ত্র একসময় জনতার রাজ ছিল, তা কি আজ শাসকের রাজে পরিণত হচ্ছে? সবচেয়ে আগে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, আমাদের নজর শুধু গত এক দশকের শাসনধারায় গড়ে ওঠা একটি নির্দিষ্ট রাজনৈতিক এবং প্রশাসনিক প্যাটার্নের ওপর। এর মানে এই নয় যে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ছিল নিষ্পাপ বা ত্রুটিহীন। কংগ্রেসের ইতিহাসেও আছে অসংখ্য ভুল, জরুরি অবস্থার মতন কালো অধ্যায়, অজস্র দুর্নীতির দাগ, নৈতিকতার ব্যর্থতা। সেই সব ছিল বলেই তো সেই সরকারকে ছুঁড়ে ফেলে সুদিনের আশায় মানুষ 2014 সালে মোদী সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু আজকের ভারত আদতে গণতন্ত্রের কাঠামোগত রূপান্তরের এক বৃহত্তর গল্প। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার কেবল ক্ষমতায় নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর আত্মাকে পুনর্লিখনের পথে হাঁটছে। এই পরিবর্তনের মূল সূত্র বোঝার জন্য 5টি আলাদা অধ্যায়কে বুঝতে হবে। মন দিয়ে শুনুন। প্রথম অধ্যায়, ওয়াচডগকে বন্দী করা অর্থাৎ পাহারাদারদের দখলে নেওয়া। ভারতীয় গণতন্ত্রে কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বলা হয় ওয়াচডগস অফ ডেমোক্রেসি, যাদের কাজ সরকারের উপর নজর রাখা, তার কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রয়োজনে শাসককেই জবাবদিহি করানো। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্তম্ভ বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি এবং নির্বাচন কমিশন। এই দুই প্রতিষ্ঠানই সংবিধানের ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি। কিন্তু এই দুই পবিত্র পাহারাদার প্রতিষ্ঠানই শাসকের বাস্তুতন্ত্রে মিলে মিশে একাকার হয়ে যায়, তখন গণতন্ত্রের আত্মাই বন্দী হয়ে পড়ে। 2014 সালের পর ভারতে এই প্রক্রিয়াটা স্পষ্টভাবে দেখা গেছে। প্রথম পদক্ষেপই ছিল NJSC আইন, বিশদে বললে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন।
উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের বর্তমান কলেজিয়াম ব্যবস্থা ভেঙে দিয়ে এমন একটি কমিটি তৈরি করা যেখানে সরকারের সরাসরি প্রভাব থাকবে। এর মাধ্যমে সরকারি শাসনযন্ত্র বিভাগ বিচার ব্যবস্থার অভ্যন্তরে প্রবেশাধিকার পেয়ে যেত। কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট এনজেএসি আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। আদালতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই আইন বিচার ব্যবস্থার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, আর সেই স্বাধীনতাই ভারতের সংবিধানের মূল কাঠামোর অংশ, যা কোনো সরকারই পরিবর্তন করতে পারে না। আদালতের বক্তব্য ছিল সংবিধানের মৌলিক কাঠামো এমনভাবে তৈরি যে বিচার ব্যবস্থার রাজনৈতিক প্রভাব মুক্ত অবস্থান বজায় রাখবে। কলেজিয়াম ব্যবস্থার যে ধোয়া তুলসী পাতা তাও নয়, তাদেরও খামতি আছে। অনেক সময় তারাও আত্মতুষ্টিতে ভোগে, কিন্তু তবুও এর ভেতরে একটি মূল নীতি আছে, সেটি হলো বিচার ব্যবস্থার স্বাধীনতা। কারণ বিচার ব্যবস্থা যদি শাসকের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সংবিধানের আত্মা কার্যত মৃত হয়ে পড়ে। তাই আদালত সরকারের এই প্রচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। তবে তাতেই সরকারের পরিকল্পনা কিন্তু থেমে যায়নি। আইন দিয়ে কাজ না হওয়ায় শুরু হয় এক নতুন কৌশল, নীরব প্রতিরোধের রাজনীতি, বা যাকে বলা হয় অ্যাক্টিভ নন কোঅপারেশন। অর্থাৎ আদালতের কলেজিয়াম যে নামগুলো বিচারপতি নিয়োগের জন্য পাঠায়, সরকার সেই ফাইলগুলো নিজের টেবিলে আটকে রেখে দেয়, অনুমোদনও করে না, প্রত্যাখ্যানও করে না, শুধু ঝুলিয়ে রাখে। এই পদ্ধতিতে সরকারের কোনো লিখিত অস্বীকৃতি নেই, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কার্যত পঙ্গু হয়ে যায়। এর ফলে আদালতের কাজের গতি মারাত্মকভাবে কমে যায় এবং বিচার ব্যবস্থা ক্রমশ প্রশাসনিক চাপে পড়ে। এই প্রক্রিয়া কেবল আইন পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। বিচারপতিদের পদোন্নতি, ট্রান্সফার, সংবেদনশীল মামলার বন্টন, প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রভাবের অস্বাভাবিক বৃদ্ধি। এই ঘটনাগুলো প্রমাণ করে শাসক দল কেবল প্রশাসনিক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নেই, বরং গণতন্ত্রের পাহারাদারদের সহযোগী বানানোর কৌশল রপ্ত করেছে। এর ফল, যখন নাগরিক ন্যায় বিচার বা নির্বাচনী ন্যায়বোধের আশায় আদালত বা কমিশনের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় এক নির্বিকার নীরবতা। এটাই সেই সূক্ষ্ম কিন্তু ভয়াবহ পরিবর্তন, যেখানে শাসন ব্যবস্থা সরকারি কর্তৃত্বে রূপ নেয়, অথচ সবকিছু ঘটতে থাকে সংবিধানের ফ্রেমের মধ্যেই। এই পুরো রূপান্তর ধাপে ধাপে লক্ষ্য করলে দেখা যাবে এটা নিছক রাজনৈতিক কৌশল নয়, বরং রাষ্ট্রযন্ত্রের পুনর্গঠন। যেই রাষ্ট্র একদিন সংবিধানের নামে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে গর্ব করত, সেই রাষ্ট্র আজ তাকে ব্যবহার করছে এক প্রকার প্রশাসনিক যন্ত্র হিসেবে। ফলে গণতন্ত্রের মৌলিক ভারসাম্য, বিধান, নির্বাহী এবং বিচার, এই তিনের মধ্যে দূরত্ব ক্রমে ঘুচে যাচ্ছে। আর যখন এই তিন স্তম্ভ একে অপরের মধ্যে মিলেমিশে যেতে শুরু করে, তখন গণতন্ত্রের জায়গায় আসে নিয়ন্ত্রিত প্রজাতন্ত্র, যেখানে আইন থাকে, আদালতও থাকে, কিন্তু তাদের আত্মা আর স্বাধীন থাকে না। দেশের হাইকোর্টগুলোতে আজ 7 লক্ষেরও বেশি মামলা ঝুলে রয়েছে, তার মধ্যে প্রায় অর্ধেকই 5 বছরের পুরনো। এই অবস্থা শুধু বিচার প্রক্রিয়ার বিলম্ব নয়, কার্যত ন্যায় বিচারের শ্বাসরোধ, এক ধরনের নীরব অন্যায়, যেখানে আইন বেঁচে থেকেও নাগরিকের পাশে দাঁড়াতে পারে না। খেলাটা বুঝতে হবে, বিচার না হলে অন্যায়ের দায়ও কারোর ঘাড়ে চাপছে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, মামলা গড়াচ্ছে, সাক্ষী মারা যাচ্ছে, আর সরকার তার দায় এড়িয়ে যাচ্ছে। এটা এক প্রকার প্রশাসনিক নীরবতা, যেখানে অন্যায়ের প্রতিকার বিলম্বিত করে ন্যায়কেই অর্থহীন করে তোলা হয়। বিচার বিভাগ থেকে চলুন যাই নির্বাচন কমিশনে, চলুন সেখানে গিয়ে দেখি নিয়ম বদলের রাজনীতি। খেলার ধরন আগের মতোই, গণতান্ত্রিক কাঠামোর ভিত অক্ষত রেখে শুধু তার আত্মাকে দখল করা। সুপ্রিম কোর্ট একসময় কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ভারসাম্য আনার জন্য যে কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল, তাতে 3 জন সদস্য রাখার কথা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতি। এই 3 জনের উপস্থিতি নিশ্চিত করত যে নির্বাচন কমিশন কোনো এক পক্ষের নিয়ন্ত্রণে না যায়, বরং একটা নিরপেক্ষ তৃতীয় চোখ থাকবে, প্রধান বিচারপতি, যিনি রাজনৈতিক পক্ষপাতহীন। কিন্তু সরকার সেই কাঠামোকেই ভেঙে দিল। নতুন আইনে বিচারপতির জায়গায় বসানো হলো প্রধানমন্ত্রী মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রীকে, তিনি অমিত শাহ। অর্থাৎ যেই সংস্থা সরকারকে নির্বাচনের ময়দানে নিয়ন্ত্রণ করবে, তার নিয়োগই এখন সরকারের হাতে।
এর ফলে রেফারির জায়গা দখল করলো খেলোয়াড় নিজেই। নির্বাচন কমিশন, যা একসময় সরকারের থেকে সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে পরিচিত ছিল, ধীরে ধীরে পরিণত হয় এক ধরনের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে, যেখানে সিদ্ধান্তের সময় আচরণবিধির প্রয়োগ, এমনকি ভোট পর্বের সূচি ঘোষণার মধ্যেও রাজনৈতিক সুবিধার ছাপ স্পষ্ট। ভোটের আগে এবং পরে সরকারি প্রকল্পের উদ্বোধন, প্রধানমন্ত্রীর টেলিভিশন ভাষণ, রাষ্ট্রীয় সম্পদের প্রচারমূলক ব্যবহার সবকিছুই সংবিধান বিরোধী হলেও কমিশন ক্রমশ নীরব থেকেছে। এই নীরবতা কিন্তু নিরপেক্ষতার প্রতীক নয়, এটা অনেক বেশি বিপজ্জনক। এটা ক্ষমতার সঙ্গে অভিযোজনের লক্ষণ, এমন অভিযোজন যেখানে একসময় যেই সংস্থা সরকারের কাজকর্মের উপর নজর রাখত, আজ সে নিজেই সরকারের সুবিধার মাপকাঠিতে কাজ করে। নির্বাচন কমিশনের ভেতরের নিয়োগ প্রক্রিয়াও এখন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এই পরিবর্তন কেবল প্রক্রিয়াগত নয়, এর গভীরে আছে এক বৃহৎ রাজনৈতিক নকশা। যখন কোনো সরকার জানে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় ভোটের তারিখ, এমনকি ফল ঘোষণার পদ্ধতিও তার অনুকূলে সাজানো যায়, তখন নির্বাচন আর ক্ষমতার নিরীক্ষা থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার পুনর্নবীকরণের অনুষ্ঠান। অথচ এই ভারতের নির্বাচনী ইতিহাসে স্বাধীন কমিশনের ভূমিকা ছিল অনন্য। টিএন সেশন থেকে শুরু করে লিওনেল ফার্নান্দেজ, কমিশনাররা একসময় সরকারের মুখোমুখি দাঁড়িয়ে ন্যায় বজায় রাখতেন, কিন্তু আজ সেই পরম্পরা কার্যত নিঃশেষ। বর্তমান কমিশন রাজনৈতিক চাপের সামনে নতজানু, আর জনগণ বিশ্বাস হারাচ্ছে নির্বাচনের প্রতি। এই বিশ্বাস হারানোই গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট, কারণ গণতন্ত্র টিকে থাকে শুধু সংবিধানের কাগজে নয়, নাগরিকের মনের ভেতর। যখন মানুষ ভাবে ফল তো আগেই ঠিক হয়ে আছে, মানুষের সেই ভাবনায় গণতন্ত্রের মৃত্যু ঘোষিত হয়ে যায় কোনো বিপ্লব ছাড়াই। এই প্রক্রিয়ার রাজনৈতিক তাৎপর্য আরো গভীর। শাসনযন্ত্র কিভাবে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকে নিয়ন্ত্রণ করে নিজের পালে টেনে আনছে, এগুলো তারই খণ্ডচিত্র। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পুরো রূপান্তর ঘটেছে কোনো সামরিক অভ্যুত্থান বা প্রকাশ্য দমন নীতি ছাড়াই। বাইরে থেকে সবকিছু গণতান্ত্রিক, আদালত বসছে, কমিশন কাজ করছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে প্রক্রিয়া বদলে গেছে। সিদ্ধান্তের স্বাধীনতা, ন্যায়বোধ, নিরপেক্ষতার নীতি সবই এখন রাজনৈতিক প্রভুদের ইশারায় চলছে। এটাই আজকের ভারতের প্রশাসনিক বাস্তবতা, যেখানে গণতন্ত্র শুধু টিকে আছে তার প্রতীকগুলোর মধ্যে, ভোট, আদালত, সংসদ, কিন্তু তাদের আত্মা ধীরে ধীরে শাসকের অধীন হয়ে পড়ছে। এরপর আসে সেই অধ্যায় যাকে অনেকে বলেন দ্য গ্রেট পলিটিক্যাল লন্ড্রি। এ এক অদ্ভুত ওয়াশিং মেশিন, এক অদ্ভুত পরিশোধন প্রক্রিয়া, যেখানে শাসক দলের ঘনিষ্ঠরা নির্দোষ প্রমাণিত হন আর বিরোধীরা অপরাধী হয়ে ওঠেন। 2014 সালের পর থেকে ভারতের ইতিহাসে প্রথমবার এত স্পষ্টভাবে দেখা গেছে যে দুই প্রিমিয়ার তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর ব্যবহার শুরু হয়েছে মূলত রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার হাতিয়ার হিসেবে। তথ্যই তার প্রমাণ দিচ্ছে। 2014 থেকে আজ পর্যন্ত ইডি যাদের বিরুদ্ধে তদন্ত বা তল্লাশি চালিয়েছে তাদের প্রায় 95% বিরোধী দলের নেতা বা তাদের ঘনিষ্ঠ। মাত্র 5% নাম আসে শাসক দল বা সহযোগীদের তালিকায়। একে কেবল কাকতালীয় নাকি এক সুসংগঠিত কৌশল? যদি ধরে নেওয়া যায় যে ইডি এবং সিবিআই কেবল অপরাধের ভিত্তিতে কাজ করছে, তাহলে কি বোঝানো হচ্ছে যে ক্ষমতাসীন দলের সব নেতা একেবারে নিষ্কলুষ, দুর্নীতিমুক্ত আর সমস্ত অপরাধ কেবল বিরোধীদের দিকেই ঘটছে? দুর্নীতি বা আর্থিক অপরাধ ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে সর্বব্যাপী, এর শিকড় আছে সব দলেই। তবু একমাত্র বিরোধী শিবিরই যদি ক্রমাগত তদন্তের মুখে পড়ে, তাহলে বুঝতে হবে এটা আইনের প্রয়োগ নয়, বরং আইনের অস্ত্র হিসেবে ব্যবহার। এখানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা যেন শাসকের প্রহরী। নির্বাচন ঘনিয়ে এলেই ইডির হানা, মিডিয়ায় বড় বড় শিরোনাম, আর জনমনে এক ধারণা তৈরি করা হচ্ছে যে বিরোধী মানেই দুর্নীতিগ্রস্ত। কিন্তু মামলা যত দূর এগোয় বেশিরভাগ ক্ষেত্রেই বছর ঘুরে যায়, প্রমাণের অভাবে কিছুই হয় না, কিন্তু কাজ ততদিনই হয়ে গেছে। রাজনৈতিক ক্ষতি হয়ে গেছে, চরিত্র হরণ সম্পূর্ণ। অন্যদিকে যখন কোনো বিরোধী নেতা ক্ষমতাসীন দলে যোগ দেন, তখনই যেন এক জাদু ঘটে। আগের সমস্ত তদন্ত হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, মামলা ঝুলে থাকে, চার্জশিট হারিয়ে যায়, আর নতুনভাবে গড়ে ওঠে এক পরিষ্কার ইমেজ। এই চিত্র আজ আর ব্যতিক্রম নয়, বরং নিউ নর্মাল।
এই প্রক্রিয়া গণতন্ত্রের এক অদ্ভুত বিকৃতি তৈরি করেছে, যেখানে সরকারের সমালোচনা করা মানেই প্রশাসনিক ঝামেলায় জড়ানো, আর সরকারের প্রশংসা করলেই সুরক্ষা পাওয়া। গত 11 বছরে এটাই নতুন সিস্টেমিক ইন্টিমিডেশন, যেখানে ভয়ই প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা এমন এক রেকর্ড যার কাছে যে কোনো দেশ লজ্জিত হবে। 2020 পর্যন্ত ইন্টারনেট শাটডাউন নিয়ে 6 বছর ধরে ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষে ছিল ভারত। কোনো প্রতিবাদ আন্দোলন হলেই বা সরকারকে অস্বস্তিতে ফেলবে এমন কোনো খবর এলেই সর্বাগ্রে ইন্টারনেট বন্ধ করে তথ্যের প্রবাহ থামিয়ে দেওয়া হয়েছে। এটা ডিজিটাল স্বৈরতন্ত্রের এক বিপজ্জনক রূপ। এরপরই আসে ম্যানুফ্যাকচারিং সাইলেন্স, অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে কেউ প্রশ্নই করে না, এমন নিপুণভাবে এই সাইলেন্স তৈরি করা যাতে মিডিয়ায় ভয় সৃষ্টি হয়। এই চুপ করিয়ে দেওয়ার রাজনৈতিক পরিণতি গভীর। জনগণের ধারাবাহিক নজরদারি দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষমতাসীনদের অনিয়ম মোকাবিলার প্রক্রিয়া স্তব্ধ হচ্ছে। এই অবস্থা যদি না থামানো যায় তাহলে গঙ্গার মতন প্রবাহমান গণতান্ত্রিক অর্থনৈতিক জীবনকেও স্থবির করে দেওয়ার সাহস থাকবে ক্ষমতার কাছে। সংবিধান থেকে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ সরিয়ে দেওয়ার জন্য পিটিশন দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট 2024 সালে সেই পিটিশনটি খারিজ করে দিয়ে সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করেছে। আর এখন দেখুন কিভাবে ফেডারালিজমের ওপর আঘাত করা হচ্ছে। যদি বিরোধী দল ক্ষমতায় থাকা কোনো রাজ্য কোনো বিল পাশ করে, তা তখন কেন্দ্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত গভর্নরের কাছে অনুমোদনের জন্য যায়, আর গভর্নর সাহেব সেই বিলটি অনিশ্চিত সময়ের জন্য নিজের পকেটে পুরে রেখে দেন। এটাই পকেট ভেটো নামে পরিচিত। ফলত জনগণের নির্বাচিত সরকারের কাজ থেমে যাচ্ছে। এটা স্পষ্টতই যুক্তরাষ্ট্রীয় চেতনার উপর সরাসরি আঘাত। এবার বলবো দ্য এন্ড গেম। এর মেকানিজমটি ভালো করে ভাবুন। ধরুন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো তদন্তকারী সংস্থা যদি তাকে গ্রেফতার করে এবং তিনি 30 দিন পর্যন্ত হেফাজতে থাকেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তিনি তার পদ থেকে বরখাস্ত হয়ে যাবেন। এই বিলটা এখনো পাশ হয়নি। যদি পাশ হয়ে যায় তাহলে রাজনৈতিক বিরোধীদের আইনি পথে ক্ষমতাচ্যুত করার এক সরাসরি রাস্তা খুলে যাবে, কোনো সাজা বা দোষ প্রমাণের আগে শুধুমাত্র গ্রেফতার হওয়ার ভিত্তিতেই। প্রশ্ন উঠতেই পারে, এরা কি গণতন্ত্রকে একদলীয় শাসনে রূপান্তর করবে? এর সাম্প্রতিক এবং ব্যথিত উদাহরণ হতে পারে লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের গ্রেফতারি। ওয়াংচুক লাদাখের পাহাড়ের পরিবেশ এবং ষষ্ঠ তফসিলের অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণ অনশন করছিলেন। তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হলো। ভাবুন তো, একজন পরিবেশ এবং সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করা মানুষকে এমন কঠোর আইনের আওতায় আনা মানে কি বোঝায়? এই আইন তাদের ওপরই প্রযোজ্য হয় যারা দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। তাহলে কি শান্তিপূর্ণ অনশনও নিজের জনগণের জন্য ন্যায় দাবি করা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে? এই সিদ্ধান্ত কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি সরকারের অসহিষ্ণু আচরণের এক ভয়ঙ্কর ছবিও তুলে ধরেছে। এটা প্রমাণ করে যখনই ক্ষমতার বিরুদ্ধে কেউ আওয়াজ তোলে, তাকে দেশদ্রোহী বা দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণার চেষ্টা করা হয়। এটাই ম্যানুফ্যাকচারিং সাইলেন্স অধ্যায়ের সবচেয়ে গুরুতর এবং সাম্প্রতিক ফলাফল। সবশেষে ফোর্থ পিলারের সধর্ম মেনে শাসকের উদ্দেশ্যে কিছু জরুরি প্রশ্ন। আপনি কি সত্যিই চান যে আপনার বিরুদ্ধে কোনো কণ্ঠ না উঠুক? আপনার সুবিধার জন্য কি আপনি আইন এবং সংবিধানকে নিজের হাতে পুনর্লিখন করতে চান? আপনি কি জানেন যে একদলীয় শাসন কেবল ক্ষমতার নয়, বরং জনগণের বিশ্বাসকেও ধ্বংস করে? আর জনগণকেও প্রশ্ন, আপনি কি শুধু নেতার মুখ দেখে সন্তুষ্ট থাকবেন, নাকি আপনার ভোট, আপনার বিচার, আপনার অধিকার রক্ষার জন্য আওয়াজ তুলবেন? গণতন্ত্র বাঁচবে কেবল তখনই যখন আমরা এই স্বাধীন এবং নিরপেক্ষ চতুর্থ স্তম্ভকে জাগ্রত রাখব। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু নামই যথেষ্ট।